জেলা প্রশাসকদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে চাইলেন সহায়তা। আমরা দলীয়ভাবে যে সকল ইস্তেহার প্রণয়ন করেছিলাম সেই ইস্তারের পক্ষে দেশের জনগণ সমর্থন জানিয়েছেন। সুতরাং এটি এখন দেশের জনগণের ইস্তেহার। ঈদে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি এলজিআরডি প্রতিমন্ত্রী। হামেগম উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু। দেশে এসেছে 15 লাখ ডোজ ভ্যাকসিন। টিকার আর কোনো সংকট হবে না জানালেন স্বাস্থ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনায় শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা। বিভিন্ন জায়গায় তৃণমূলের অফিস এবং নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। সরকার এমন একটি প্রশাসন চায় যেখানে জনগণ কোনো ধরনের হয়রানি ছাড়াই সেবা পাবে। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জনগণ বিএনপি নির্বাচনে ইস্তেহারে সমর্থন দিয়েছে, তাই এটি এখন জনগণের ইস্তেহার। প্রধানমন্ত্রী জানান, 4 দিনের জেলা প্রশাসক সম্মেলনে সরকারের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম হাতে কলমে জানানো হয়েছে ডিসিদের। তাদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি। জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী অধিবেশন শেষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে অংশ নেন ডিসি এবং বিভাগীয় কমিশনাররা। শেষ দিনে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে ডিসিদের 9টি কার্য অধিবেশন ছিল। 4 দিনের জেলা প্রশাসক সম্মেলনে সরকারের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন প্রধানমন্ত্রী। বলেন, বিএনপির ইশতেহারে দেশের জনগণ সমর্থন দেয়ায় এটি এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। তাই জনস্বার্থে নেয়া সরকারের কাজগুলো বাস্তবায়নের প্রধান দায়িত্ব এখন জনপ্রশাসনের। দেশ এবং জনগণের কল্যাণে আমরা দলীয়ভাবে যে সকল ইশতেহার প্রণয়ন করেছিলাম সেই ইশতারের পক্ষে দেশের জনগণ সমর্থন জানিয়েছেন। সুতরাং এটি এখন আর বিএনপির দলীয় ইশতেহার নয়, বরং এটি এখন দেশের জনগণের ইশতেহার। এটি এখন জনগণের জন্য সরকারের ইশতেহার। সুতরাং এখন ইশতেহার বাস্তবায়নের পালা। মাঠ প্রশাসনকে সেবাগ্রহীতাদের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল হওয়ার পাশাপাশি সরকারি দপ্তরে সাধারণ মানুষের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমরা কথায় কথায় বলি জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ যদি সত্যিই রাষ্ট্রের মালিক হয়, তাহলে এই মালিক অর্থাৎ সেবাগ্রহীতা যারা, তারা যখন অফিস আদালতে তাদের সমস্যা নিয়ে যান, তারা যেন আপনাদের সেবায় কিছুটা হলেও রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারেন, সেটি নিশ্চিত করা কিন্তু আপনাদের দায়িত্বের একটি অংশ বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী আরও বলেন, তরুণদের জনশক্তিতে রূপান্তর করতে পারলে তারাই হবে দক্ষ জনসম্পদ। এ সময় তিনি কর্মকর্তাদের মানুষের উপকার করার মানসিকতা নিয়ে সামনে এগোনোর আহ্বান জানান। ভবিষ্যতে এসব বিষয়গুলোর প্রতি আরো মনোযোগী এবং যত্নবান থাকার জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। উপস্থিত বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক বৃন্দ, রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হলো জনগণের বিশ্বাস। সরকার এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনমনে এই বিশ্বাস কিন্তু ধীরে ধীরে গড়ে ওঠে। এই ব্যাপারেও আপনারা যত্নবান থাকবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। রাষ্ট্র ও সমাজে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ জাগিয়ে রাখতে সম্ভাব্য সকল উপায় বের করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বলেন, পরিবারগুলো ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধে উজ্জীবিত থাকলে রাষ্ট্রীয় মূল্যবোধও জাগ্রত হবে। যথারীতি কাজ শুরু করবেন আপনারা। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা।
পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। বলেছেন, প্রাথমিক আলোচনা হয়েছে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। অন্যদিকে শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধ এবং আনন্দভিত্তিক শিক্ষা সংস্কৃতি গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। ভারতের গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের জনজীবনে বিরূপ প্রভাব পড়ে। বর্ষায় তীব্র নদী ভাঙ্গন আর শুষ্ক মৌসুমে খা খা করে প্রমত্তা পদ্মা। মরুকরণের ফলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, কৃষি ও পরিবেশ। দীর্ঘদিন ধরে পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি জানিয়ে আসছে ক্ষতিগ্রস্তরা। এবার সরকারের উচ্চ পর্যায়ে ব্যারেজ প্রকল্প নিয়ে জোরালো আলোচনা চলছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পানি সম্পদ মন্ত্রী জানান, খুব শীঘ্রই এই প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হবে। সকল দিক বিবেচনায় জনস্বার্থে এই প্রকল্পটি সারা বাংলাদেশের পানির প্রবাহ, ভূগর্ভস্থ পানির লেভেল এবং কৃষি প্রধান এলাকা হিসাবে সব দিকে সবাইকে আমরা কিভাবে সমন্বয় করতে পারি সেই দিকে আমরা বিশেষ নজর দিয়েছি। এদিন বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। তিস্তা মহাপরিকল্পনা সেটি আরেকটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই প্রজেক্টটি নিয়েও খুব প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 2টা জেলা যাচ্ছেন, সেটা হলো চাঁদপুর এবং ফেনী। ফেনীতে যাবেন 25 মে এবং চাঁদপুর যাচ্ছেন 16 মে, এবং অন্যান্য কর্মসূচির সঙ্গে খাল খনন কর্মসূচিও ওনার কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এ সময় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী এবং স্নাতক পর্যায়ে বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রী জানান, দেশের পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় রোধে সরকার ইতিমধ্যে নীতিগত আলোচনা শুরু করেছে। আমাদের সোসাইটিতে ভ্যালুজের যে অবক্ষয় ঘটেছে, এটা ফ্যামিলি ভ্যালুজ হোক, রিলিজিয়াস ভ্যালু হোক, এই ভ্যালুজকে এখন থেকে আপহোল্ড করতে হবে। তাদেরকে যেন দক্ষ মানব সম্পদে আমরা রূপান্তর করতে পারি, তাদের মাঝে সুনাগরিকের গুণাবলী আমরা তৈরি করতে পারি, একটা ডিসিপ্লিন ফোর্স হিসেবে, যেখানে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সমৃদ্ধ এবং স্বনির্ভর জাতি গঠনে তারা সক্রিয় ভূমিকা রাখতে পারে। শিক্ষামন্ত্রী জানান, নিরক্ষরতা দূরীকরণ এবং দুর্যোগ মোকাবেলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চীন এবং বাংলাদেশের মধ্যে রাজনৈতিক আস্থা জোরদার এবং উন্নয়ন কৌশলের সমন্বয় ঐক্যমত্য হয়েছে। বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক চীন নীতির প্রতি সমর্থন এবং সার্বভৌমত্ব রক্ষায় একে অপরকে সহযোগিতার অঙ্গীকার করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রথম চীন সফরে গুরুত্ব পেয়েছে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার প্রকল্প। বৈঠকে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার পাশাপাশি অর্থনীতি, ডিজিটাল বাণিজ্য এবং শিল্প খাতে যৌথ কাজের সিদ্ধান্ত হয়। এ সময় চীনের 15তম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রশংসা করে বাংলাদেশ। এছাড়া রাখাইন থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে চীনের মধ্যস্থতা এবং সহায়তা অব্যাহত রাখার বিষয়ে আশ্বাস দেন চীনা পররাষ্ট্রমন্ত্রী মাননীয় ওয়াং ই। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিন ইস্যুতে বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় দুই দেশ একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীনের প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। নজর দেব পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে কলকাতার মধ্যমগ্রামে দোহারিয়াতে চন্দ্রনাথ রথের গাড়ি লক্ষ্য করে 4 রাউন্ড গুলি বর্ষণ করে দুই দুষ্কৃতিকারী। এরপর মোটরসাইকেল করে পালিয়ে যায় তারা। চন্দ্রনাথের পাশাপাশি গুরুতর আহত হয়েছেন বুদ্ধদেব বেড়া নামের গাড়ির চালকও। প্রত্যক্ষদর্শীদের মতে বাইকে করে এসে মাথায় গুলি করা হয়। ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু হয়ে যে দল কাজ করছিল তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ। তার সঙ্গে গুলিবিদ্ধ বুদ্ধদেব বেড়াও এই টিমের সদস্য। গাড়িতে শুভেন্দুদার পিএ ছিলেন এবং ড্রাইভার ছিলেন এবং পেছনে আরেকজন ছিলেন, কিন্তু টার্গেট করে গুলি করা হয়েছে শুভেন্দুদার পিএকে। আজকের ডেটে যেভাবে গুলি চললো সেটা সম্পূর্ণ বেআইনি ভাবে যে কাজগুলো করলো, এটা কে করেছে সংবাদ মাধ্যম থেকে শুরু করে জনগণ কারোর বুঝতে বাকি নেই। আজকে বনগা থেকে শুরু করে রাজারহাট গোপালপুর পর্যন্ত সব জায়গায় বিজেপি জিতেছে। মধ্যমগ্রাম কেন বিজেপি জেতেনি? তৃণমূল জিতেছে একটাই কারণ, এই মধ্যমগ্রামকে আতুরঘর করবে, টেররিস্টের আতুরঘর করবে। নির্বাচন পরবর্তী সংঘাত সহিংসতায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ, বাড়ছে হতাহতের সংখ্যা। ফল ঘোষণার পর থেকেই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আর নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায় বিজেপি সমর্থকরা। বিভিন্ন এলাকায় দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। বাংলাদেশ সীমান্তবর্তী বসিরহাটে সহিংসতা ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন থানার ওসি সহ 3 পুলিশ কর্মী এবং 2 জন সেনা সদস্য।
এর আগে কলকাতায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয় দলের 2 কর্মী নিহত হন। বেলেঘাটায় বিশ্বজিৎ প্রামাণিক নামের এক তৃণমূল কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বীরভূমে নিহত হয়েছেন আবির শেখ নামের এক তৃণমূল কর্মী। আনন্দ মিছিল শেষে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় এক বিজেপি কর্মীকে। এসব ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে 2 দল, তৃণমূল ও বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিধায়কদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন মমতা ব্যানার্জি। সূত্রের বরাতে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কালীঘাটের বাড়িতে হওয়া বৈঠকে নতুন সরকারের প্রথম দিন সবাইকে কালো কাপড় পরিধানের নির্দেশ দিয়েছেন মমতা। আবারও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না তিনি। এছাড়া তৃণমূলের যেসব নেতা বিশ্বাসঘাতকতা করেছে তাদের দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারিও দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। তৃণমূল নেত্রী আবারও অভিযোগ করেছেন, জোর করে তাকে হারানো হয়েছে। লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান রুদ্ধদ্বার এই বৈঠকে মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর পুশিনের মতো ঘটনা বন্ধে সীমান্তে জোরদার করা হয়েছে নজরদারি। জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরের সেশনে তিনি আরও জানান, যাচাই বাছাই করে আগামী 1 মাসের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং হয়রানিমূলক মামলার তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে ডিসিদের। এছাড়া সরকারি নানা কর্মসূচি ও সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন মন্ত্রীরা। সমাপনী দিনে 8 মন্ত্রণালয়, দুদক এবং মন্ত্রিপরিষদ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। মন্ত্রীরা বলেন, এই সম্মেলন সরকারের সাথে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দূরত্ব কমাবে, বাড়াবে কাজের গতি। গতকালকে আমাদের বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে। গণমাধ্যম একটা পুরনো অ্যানালগ জায়গাতে দাঁড়িয়ে আছে, যাকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী করে গড়ে তুলতে হবে। আমরা ডিসি সাহেবদেরকে পরামর্শ দিয়েছি। আমি দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি, এবং ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না। কোরবানির পশুর হাট ঘিরে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। এদিকে উত্তর সিটিতে 14টি অস্থায়ী পশুর হাটের মধ্যে 9টির ইজারা দেওয়া হয়েছে। আরও 5টি প্রক্রিয়াধীন আছে বলে জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। সকালে গাবতলী হাটের ব্যবস্থাপনা এবং বাস টার্মিনালে প্রবেশের নতুন সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। এ সময় প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিনা ভোটে এবং অসাংবিধানিকভাবে গঠিত সরকারের সময় কোরবানির আগে চাঁদাবাজির অভিযোগ ছিল সড়কে, এবার সেটির মুখোমুখি হবেন না ব্যবসায়ীরা। বলেন, পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের কেনাবেচা নিশ্চিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ডিএনসিসির প্রশাসক বলেন, উত্তর সিটিতে 14টি অস্থায়ী পশুর হাটের মধ্যে 9টির ইজারা দেওয়া হয়েছে, আরও 5টি প্রক্রিয়াধীন। তারা জানান, রাজধানীতে পশু আনার সময় সড়কে যাতে যানজট না হয় সেজন্য যথাযথ পরিকল্পনাও নেওয়া হয়েছে। ক্রেতা বিক্রেতারা নির্বিঘ্নে পশু ক্রয় বিক্রয় করতে পারে এবং রাস্তায় যাতে কোনো যানজট না হয় এই বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করব। আশা করছি নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবেই গরুর হাট আগামী কোরবানি এবং আমাদের ঢাকাবাসী গরুর হাটগুলোতে তাদের ইচ্ছামতো এবং স্বাচ্ছন্দ্যে গিয়ে গরু কিনে তারা কোরবানি করতে পারে। দেশের হাম পরিস্থিতির খবর। হাম উপসর্গ নিয়ে মারা গেছে আরও 7 শিশু। এ নিয়ে সর্বমোট 324 জন শিশুর মৃত্যু হলো। এই পরিস্থিতির মধ্যে হামের 15 লাখ ডোজ ভ্যাকসিনের একটি চালান এসেছে দেশে। ছোঁয়াচে রোগটির প্রকোপ মোকাবেলায় দ্রুতই পদক্ষেপ নিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রোববারের মধ্যে 10টি রোগের আরও 1,08,00,000 ডোজ ভ্যাকসিন দেশে আসবে। দেশে হাম ও রোগটির উপসর্গ নিয়ে এরই মধ্যে মারা গেছে 3 শতাধিক শিশু। পরিস্থিতি সামলাতে তড়িঘড়ি পদক্ষেপ নেয় সরকার। সংকট কাটাতে 24 দিনের মাথায় হাম রুবেলা সহ 10 ধরনের ভ্যাকসিন এসেছে দেশে। ইউনিসেফের সহায়তায় বেলা 11:15টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ভ্যাকসিনের প্রথম চালান। নিজে উপস্থিত থেকে চালান গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, আজ 15 লাখ ডোজ হামের টিকা পৌঁছেছে দেশে। রোববারের মধ্যে 10 ধরনের আরও 1,08,00,000 ডোজ ভ্যাকসিন আসবে। প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে তৈরি হবে না টিকার সংকট। কার্গো থেকে আমাদের টোটাল যে লটটা আমরা রিসিভ করেছি হাম ভ্যাকসিনের 15 লাখ ডোজ, ইনশাল্লাহ এই যে শুরু হয়েছে, এখন আমাদের প্রত্যেক সপ্তাহে একটার পর একটা ডেলিভারি আসবে। সুতরাং এই মুহূর্তে আপনাদেরকে আমরা দৃঢ়তার সাথে বলি, ইনশাল্লাহ আমাদের ভ্যাকসিনের কোনো রকম ঘাটতি নেই।
চলমান টিকাদান কর্মসূচির সংকট নিরসন করবে এসব ভ্যাকসিন, জানান স্বাস্থ্যমন্ত্রী। তার দাবি 90% বেশি শিশু টিকাদানের আওতায় এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে বাকিরাও আসবে কর্মসূচির আওতায়। গত মাসের 4 তারিখ থেকে পর্যায়ক্রমে আমরা এই ভ্যাকসিনেশনটা শুরু করেছিলাম। আমরা অ্যাজ অন ইয়েস্টারডে ইভিনিং আমরা 93% টার্গেট আমরা অ্যাচিভ করেছি। আল্লাহর রহমতে 93% আমরা অ্যাচিভ করেছি। আগামী 2-4 দিনের ভিতরে আমরা 100% টার্গেট অ্যাচিভ করে ফেলবো ভ্যাকসিনেশনের কাভারেজ হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের প্রকোপ বেড়ে যাওয়ায় চালানটি জরুরি ভিত্তিতে আনা হয়েছে। হাম, রুবেলা ও পোলিও ছাড়াও বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড ভ্যাকসিনও দেশে পৌঁছেছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক বাণিজ্য চুক্তি সহ যে কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন বলে মনে করে সরকার। সচিবালয়ে ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। বলেন, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। বাংলাদেশ চায় মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের বাজার আরও বৃদ্ধি পাক। জানান, পণ্যের বহুমুখীকরণ, প্রতিযোগিতায় সক্ষমতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে উভয় দেশ কিভাবে একসাথে কাজ করতে পারে সেটা নিয়ে আলোচনা হয়েছে। রাশেদ আল মাহমুদ তিতুমির আরও বলেন, বাংলাদেশ এক্সক্লুসিভ রিলেশনে নয়, ইনক্লুসিভ রিলেশনে বিশ্বাস করে, যে কারণে রপ্তানি বাড়ানো নিয়ে আলোচনা করছে। আমরা চুক্তির প্রতি শ্রদ্ধাশীল, সাথে সাথে আমরা মনে করি বহুমুখীকরণ করা দরকার, উৎপাদন সক্ষমতা বাড়ানো দরকার এবং উৎপাদনশীলতা বাড়ানো দরকার। সেই জন্য আরো কি কি বিষয় আমরা ভবিষ্যতে কাজ করব। আমরা কনসালটেশনগুলো করব এবং আমরা সেই মেকানিজমগুলো বার করব এবং যাতে করে বাংলাদেশে আমাদের স্বার্থ লক্ষিত হয়। চীন সফরে যাওয়ার আগে ইরানের সাথে সমঝোতায় পৌঁছাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম PBS এর সাক্ষাৎকারে এই তথ্য দিয়েছেন ট্রাম্প। জানান, আগামী বুধবার নির্ধারিত চীন সফরের আগে ইরানের সাথে একটি মীমাংসায় আসতে চান তিনি। ওয়াশিংটনের প্রস্তাবিত শর্তে তেহরান রাজি না হলে এবার আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র সত্যিকারের আন্তরিকতা ও সদিচ্ছা দেখালেই তারা আবার আলোচনায় বসবে। এক্স হ্যান্ডেলে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, প্রতারণা কিংবা জোর জবরদস্তির মাধ্যমে তেহরানকে সমঝোতায় আনা যাবে না। এই ছিল আমাদের যমুনা নিউজে এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।